এবার আন্তর্জাতিক চাপের মুখে তারেক রহমানের পদত্যাগ অবশেষে নিবন্ধন নিয়ে দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার ফাইনাল ঘোষণার পর দেশ জুড়ে তোলপাড়। তাহলে কি সত্যি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে চট্টগ্রাম দখল নিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ভারতে গিয়ে ফেঁসে গেলেন জুলাই যোদ্ধা সুরভি। মোশাররফ হোসেনের জানাজায় আওয়ামী লীগের কম্পন। ভারতের পশ্চিমবঙ্গে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা জান্নাত সুরভি, যিনি আমাদের ভারতে এখন অবস্থান করছেন, তবে দিল্লিতে গিয়ে যদি কোনো হাই কমিশন অফিসে যায় তাহলে পরে কিন্তু সে আটকা পড়বে। মাহাদিকে যখন ধরা গেছে, একেও তখন ধরা যায়। এই যে চট্টগ্রামের যে দৃশ্য দেখলেন, এই বাঁধ ভাঙা শক্তি, আওয়ামী লীগের শক্তি, এটাকে কিন্তু কোনো বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। আজকে পুলিশ এই জানাজা স্থলে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, এরকম দাঁড়িয়ে থাকতে হবে। চট্টগ্রামের রাজপথ যেন এক ইতিহাসের সাক্ষী হলো আজ। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। সারা চট্টগ্রাম আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। তারা চাইলে কি করতে পারে সেটা একটা জানাজার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে। নেতৃত্বহীনতায় ভোগার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ আজকে চট্টগ্রাম শহরে ইতিহাস গড়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। দেশে তো আওয়ামী লীগ নেই, এই কথাটি বলেছিলেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত। আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোনো আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ হয়তো $2 পান, এই তো। শুধু শফিক নয়, একই কথা বলেছিলেন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ক্ষমতার চেয়ারে বসা অনেকেই। শেখ হাসিনা আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। কিন্তু 14ই মে এক তপ্ত দুপুরে চট্টগ্রামের আকাশ বাতাস যখন জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল, তখন হিসেবটা কি একটু পাল্টে গেল না? আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি কি কেবলই একজন নেতার প্রতি শ্রদ্ধা, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে, সেই দলের তৃণমূল কেন আজও এত সংগঠিত? আওয়ামী লীগের একজন নেতার জানাজায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে? আজ আমরা বিশ্লেষণ করব নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উড়ে এসে জুড়ে বসেছিলেন ডক্টর ইউনূস। শুরু হয়েছিল আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা। কেন্দ্রীয় অফিস সহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রতিবাদে কখনো কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঝটিকা মিছিলও করেছে। ইতিহাস বলে, রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও পর্দার আড়ালে তারাই ছিল কিংমেকার। তখন অদ্ভুত রাজনৈতিক ট্র্যাজেডি দেখেছিল দেশবাসী। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিয়েছিল কেবল জামাতকে রুখতে। ফলাফল, বিএনপি সরকার গঠন করল, কিন্তু ক্ষমতায় বসেই ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান। যে কর্মীদের ভোটে জয়ী হলেন তাদের দলকেই সংসদে আইন করে নিষিদ্ধ করা হলো। যদিও নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, কিন্তু বিএনপি নিজের দেওয়া কথাই রাখেনি। ক্ষমতায় বসে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কিছুটা সময় নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো গণতন্ত্রের পথে দেশ ফিরবে, কিন্তু যখন দেখা গেল ধান কাটার মতো সামাজিক কাজেও অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যারা বলেছিলেন আওয়ামী লীগ নেই, তাদের ঘুম হারাম হয়ে গেল একটি খবরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে নতুন কমিটি হচ্ছে। জেল জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
যখন সাধারণ সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে, আর সেই ক্ষোভের আগ্নেয়গিরি যেন বিস্ফোরিত হলো চট্টগ্রামে। চট্টগ্রাম সবসময় আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত, কিন্তু 14ই মে যা ঘটল তা কেবল দুর্গ রক্ষা নয়, বরং এক প্রকাশ্য বিদ্রোহ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামলো। সেখানে কেবল শোক ছিল না, ছিল ক্ষুরোধার স্লোগান। পুলিশের বেস্টেনির ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। যখন জনসমুদ্র নামে তখন টিয়ার শেল বা রাবার বুলেট যে কাজ করে না, চট্টগ্রাম তা প্রমাণ করে দিয়েছে। যারা বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, তারা এখন কি বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিদেশে কিংবা জেলে, শত শত নেতা ভারতে, লাখ লাখ নেতাকর্মী আত্মগোপনে, খুন হয়েছেন কয়েক শত নেতাকর্মী। তারপরও একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে 3টি ইঙ্গিত দেয়। 1. জনসমর্থন অটুট। আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন হারিয়ে যায়নি, তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। 2. ভয়হীনতা। মব সন্ত্রাস আর পুলিশ অভিযানের ভয় যে কাটতে শুরু করেছে চট্টগ্রামের রাজপথ তার প্রমাণ। 3. আবেগের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন, সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। ডক্টর ইউনূস বা বিএনপি সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, তা আজ বুমেরাং হতে চলেছে। চট্টগ্রাম যা দেখালো তা হয়তো আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের ট্রেলার মাত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, কাল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কাগজে কলমে, কিন্তু মানুষের মনের ভেতর যে জয় বাংলা লালিত হচ্ছে, তাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনে নেই। চট্টগ্রামের রাজপথ এক নতুন বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো আওয়ামী লীগ ফিরছে, এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে? মনে রাখবেন, জনসমুদ্র যখন উত্তাল হয় তখন কোনো বাধাই টেকে না। আপনার কি মনে হয়, চট্টগ্রামের এই জনস্রোত কি আওয়ামী লীগের রাজনীতির নতুন অধ্যায়? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন কি ঢাকায় জনবিস্ফোরণ ঘটতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই চুক্তি শব্দটাতে আমাদের মোটামুটি কাঞ্জালাপালা। ইউনূস সরকার ইতিমধ্যে দেশের স্বার্থ বিরোধী দেশ বিক্রির চুক্তি করে গেছে। তথাকথিত নির্বাচনের মাত্র 3 দিন আগে তারেক রহমান সরকার এসে সেই চুক্তির ধারাবাহিকতা বজায় রাখছে। ধারাবাহিকতার অংশ হিসেবে একের পর এক চুক্তি করছে। আপনারা জানেন যে বোয়িং চুক্তি করেছে প্রায় 45,000 কোটি টাকার। গতকালকেও একটা চুক্তি বা MOU ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়েছে। গতকালকের চুক্তিটা আমাদের কি বঙ্গোপসাগর বিক্রি হয়ে গেল, এমন প্রশ্ন আসছে। আপনারা ইতিমধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন এই বিষয়টা নিয়ে রিপোর্ট দেখছেন। এই মুহূর্তে আমার চোখে পড়লো উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজেও বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির একটি স্টোরি করেছেন বিষয়টি নিয়ে। আমরা এগুলো একটু এই মুহূর্তে বুঝতে চেষ্টা করবো যে আমরা আসলে এই চুক্তি করে দেশ বিক্রি, আমরা আত্মঘাতী বিমান কিনে আনছি, আবার আমাদের সমুদ্র সীমাও কি বিদেশিদের কাছে বিক্রি করে দিলাম কিনা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে, আমরা সেটি একটু এই মুহূর্তে বুঝতে চেষ্টা করবো আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা আশা করবো শেষ পর্যন্ত থাকবেন। গতকাল 14ই মে ওয়াশিংটনে যা ঘটে গেল, তা কি আমরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত বলবো, নাকি এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক শৃঙ্খল? মাত্র 2 দিনে বদলে গেল বাংলাদেশের জ্বালানি খাতের দৃশ্যপট। মার্কিন 2 কোম্পানি শেভরন এবং এক্সিলারেট এনার্জির হাতে কার্যত চলে গেল বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। শুধু তাই নয়, এর আড়ালে বঙ্গোপসাগর আর সামুদ্রিক সীমার নিয়ন্ত্রণ নিয়ে দানা বাঁধছে গভীর রহস্য। কি আছে সেই বিতর্কিত MOU-তে? কেন জ্বালানি ও আইন মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে সই করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান? ঘটনার সূত্রপাত 12 এবং 13 মে 2026 ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি বৈঠক করেন। প্রথম বৈঠকটি ছিল শেভরনের প্রেসিডেন্ট হাবিয়ের লা রোসার সাথে, আর দ্বিতীয়টি এক্সিলারেট এনার্জির CEO স্টিফেন কোবোসের সাথে। আপনারা কি জানেন, শেভরন বর্তমানে বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 60% নিয়ন্ত্রণ করে।
পেট্রোবাংলার সাথে উৎপাদন অংশীদারত্ব চুক্তির মাধ্যমে তারা সিলেটের বিবিয়ানা এবং ভোলার শাহবাজপুরের মতো দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনা করছে। অন্যদিকে এক্সিলারেট এনার্জি এখন বাংলাদেশের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একমাত্র ভার্চুয়াল সরবরাহকারী। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন স্পষ্ট করেছেন, মার্কিন উদ্ভাবন ব্যবহার করে অফশোর এলএনজি টার্মিনাল এবং পাইপলাইনের মাধ্যমে তারাই মেটাবে বাংলাদেশের ভবিষ্যৎ চাহিদা। অর্থাৎ গ্যাসের চাবিকাঠি এখন পুরোপুরি দুই মার্কিন জায়ান্টের হাতে। ঠিক এর পরদিনই অর্থাৎ 14 মে ওয়াশিংটনে মার্কিন জ্বালানি দপ্তরে একটি কৌশলগত জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। কিন্তু এখানেই বড় প্রশ্ন, নির্ভরযোগ্য সূত্র বলছে এই বিশাল গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরের আগে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের কোনো ভেটিং বা আইনি যাচাই বাছাই করা হয়নি। এমনকি পেট্রোবাংলার কর্মকর্তারাও এই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অন্ধকারে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কেন এত তড়িঘড়ি করে এই কাজ করলেন? তার নির্দেশে এই গোপনীয়তা। আপনি খেয়াল করে দেখবেন, এই যে যত চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বোয়িং ক্রয় চুক্তি থেকে শুরু করে এই গতকালকের এমওইউ সব কিছুর পেছনে এই খলিলুর রহমান, এই রহস্য মানব খলিলুর রহমান, যিনি ইউনূস সরকারের অংশ ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ইউনূস সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকারে এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। শুধু তাই নয়, এই যে আজকে যে ক্ষমতাসীন বিএনপি এই খলিলুর রহমানের অপসারণ চেয়েছিল, আপনারা জানেন এগুলো পুরোনো কথা। অথচ আজকে খলিলুর রহমান সবকিছুর নাটের গুরু হয়ে উঠছে। গত সপ্তাহে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্সের ঢাকা সফরের সময়ও কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা হয়েছিল। বলা হয়েছিল এই চুক্তিতে বিনিয়োগ বাধা দূর হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কিন্তু বাস্তবে কি আমরা স্বয়ংসম্পূর্ণতা হারাচ্ছি? বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা গত 21 মাসে কার্যত ভেঙে পড়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আমাদের বহুমাত্রিক জ্বালানি ব্যবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে একপাক্ষিক এবং মার্কিন নির্ভর। কিন্তু এটা কি একদিনে হয়েছে? ইতিহাস বলছে সেই 80-র দশক থেকেই মার্কিন তেল কোম্পানিগুলো বাংলাদেশের জ্বালানি খাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। আপনাদের মনে থাকবার কথা, 90-এর দশকে সিমিটার, অক্সিডেন্টাল বা ইউনিকোলের মতো কোম্পানিগুলো, এই যে কোম্পানিগুলোর নাম বললাম, এই কোম্পানিগুলো আপনারা যারা একটু বয়সী তারা এই কোম্পানিগুলোর নাম অবশ্যই মনে করতে পারেন। এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রপ্তানির জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করেছিল। এমনকি সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজে বাংলাদেশ সফর করে বাংলাদেশে এসে লবি করবার চেষ্টা করেছিলেন এবং সেখানেও কিন্তু ইউনূস ছিলেন এবং সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা সেই সময়ও নতি স্বীকার করেননি এই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে। তবে 2006 সালে এসে পরিস্থিতি ভিন্ন রূপ লাভ করে এবং 2006 সালে কারা ক্ষমতায় ছিল? বিএনপি। এখন বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হচ্ছে বা চুক্তি হলো, বাংলাদেশের জন্য এটা নাকি একটা বড় স্বস্তি। এর ফলে নাকি সস্তায় মার্কিন এলএনজি এবং এলপিজি পাওয়া যাবে। কিন্তু বিনিময়ে আমরা কি দিচ্ছি? এবার আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। তথাকথিত এই আধুনিকীকরণ আর সক্ষমতা বৃদ্ধির আড়ালে আসল লক্ষ্য কি? বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমা। চুক্তির শর্ত অনুযায়ী বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এমনকি ভূতাত্ত্বিক জরিপেও মার্কিন কোম্পানিগুলো পেট্রোবাংলার সাথে যৌথভাবে কাজ করবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি এ ব্যাপারে, যে আমেরিকান যে তেল কোম্পানিগুলো বা জ্বালানি কোম্পানিগুলো, এগুলো প্রায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে কাজ করে। তাহলে বুঝুন কি হতে যাচ্ছে। তাহলে প্রশ্ন জাগে যে তাহলে কি আমরা জ্বালানি অনুসন্ধানের নামে বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ পেন্টাগনের হাতে তুলে দিতে যাচ্ছি? এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খলিলুর রহমান এই চুক্তিকে মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কৌশলগত সহযোগিতা কি শেষ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব ফেলবে? দর্শক, আমাদের ক্রমবর্ধমান জ্বালানি সংকট সমাধান করাটা জরুরি, কিন্তু সেই সমাধান যদি দেশের সম্পদ এবং ভৌগোলিক সীমানার উপর অন্যের নিয়ন্ত্রণ কায়েম করে, তবে তা কতটা লাভজনক? শেভরন আর এক্সিলারেটের হাতে জিম্মি হওয়া বাংলাদেশের জ্বালানি খাত কি পারবে তার নিজস্ব সত্তা বজায় রাখতে, নাকি মার্কিন নির্ভরশীলতায় হবে আমাদের আগামীর ভবিষ্যৎ? ওয়াশিংটনের সেই এমওইউ কি আসলেই ত্রাতা নাকি এক অদৃশ্য শৃঙ্খল, তা সময় বলে দেবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।